তোমার এই দুটো আমি একটু চুষে খেতে পারি? না, আমার এই দুটোর উপর শুধুমাত্র আমার স্বামীর অধিকার আছে। কেন, স্বামী ছাড়া বুঝি কাউকে খাওয়ানো যায় না? ওহো, যায় না। পরপুরুষকে যদি এই দুটো চুষে খেতে দেই তবে পাপ হবে। পাপ হবে না, আমি তো তোমার বন্ধু, বন্ধুরা সব কিছু খেতে পারে। উফ, বললাম না এইগুলোতে আমার স্বামীর অধিকার আছে, আর কারণ নেই। বারবার জোর করো কেন? কি আর করবো বলো, তোমার এই দুটো দেখার পর আমার জিভে জল চলে এসেছে, তাই জোর করছি। জিভে জল আসুক বা অন্য কোথাও, আমার স্বামীর জিনিসে আমি কারোর হাতও লাগাতে দেব না। ও মা, তাই? আমি তো শুধু হাত দিব না, একদম টিপে টিপে কষলে দিব। একদম মাইর দিব এই দুটোর দিকে ভুল করেও তাকালে। সে তুমি যা ইচ্ছে হয় দাও, আমি তো আর বারণ করেছি না। আমি তো এই দুটো ধরে টিপে দিবই দিব। নীরব কথাটা শেষ করতেই দুম করে নিধির দিকে হাত বাড়িয়ে দিয়ে নিধির জিনিস দুটো ধরে আচ্ছা করে টিপতে লাগলো। নীরব নিধির জিনিসে হাত লাগাতেই নিধি রেগে যায়। নিধি নীরবকে বারবার বারণ করছে যে তার স্বামীর জিনিসে হাত না দিতে, অথচ নীরব তো তার স্বামীর জিনিস একদম খাবারে ধরেছে। নীরব আপন মনে টিপে চলেছে আর মজা নিচ্ছে। ওই দিকে নিধি রাগে ফুঁসছে। নীরব নিধির রাগী মুখটা দেখে মুচকি হেসে আরও জোরে জোরে টিপতে লাগলো। নীরবের টেপাটিপিতে নিধি চরম বিরক্ত হয়ে যায়। রাগে গজগজ করতে করতে নিধি খানিকটা চেঁচিয়ে বলে উঠল, এই অসভ্য ছেলে, তোকে কতবার বারণ করেছি যে আমার স্বামীর জিনিসে হাত দিবি না? কথা কি কানে যায় না? না, যায় না। তোমার স্বামী কি এখনই আসছে নাকি এসব দেখার জন্য? আমি তোমার স্বামীর অবর্তমানে একটু মজা খেলে কি এমন পাপ হবে? কি পাপ হবে মানে? পরপুরুষ হয়ে এই সব ধরে টেপাটেপি করার পরেও বলে কি পাপ হবে? মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? সে তো অনেক আগেই খারাপ হয়েছে। যেদিন তোমায় প্রথম দেখেছি সেই দিন থেকে আমি তোমাতেই মুগ্ধ হয়ে গেছি। একটা থাপ্পড় দিয়ে মদের মধ্যে থাকা সমস্ত লুচ্চামি বের করে দেব। এক্ষুনি আমার এইগুলো থেকে হাত সরাও বলছি। যদি না সরাই তো কি হবে? আমি কান্না করবো আর চিৎকার করে বাড়ির সকলকে ডাকবো, তখন বুঝবে কত ধানে কত চাল। ও মা, তাই নাকি? আচ্ছা, কাউকে ডেকো না, চুপটি করে একটা আমায় দিয়ে দাও। আমি একটা মন ভরে খেয়ে চলে যাই, আর অন্যটা তোমার স্বামীকে দিও, চলবে এবার? একদম না, আমার এই দুটোতে আমার স্বামীর অধিকার আছে, মানে শুধু সেই খাবে। তুমি এক্ষুনি হাত সরাও। এমন করলে হয় বলো? আমার বুঝি এগুলো দেখে খেতে ইচ্ছে করে না? আমি তো এইগুলো খাবোই, তোমার যা ইচ্ছে হয় করো গিয়ে। নীরব কথাটা শেষ করতেই আরো শক্ত করে চেপে ধরল নিধির স্বামীর জিনিসগুলো। জিনিস দুটো আপন মনে টিপে টিপে একদম ভর্তা করে ফেলেছে নীরব। ভর্তা হতেই নীরব আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দিতেই নীরব চমকে যায়। এইগুলো এতটা মিষ্টি যে নীরবের মুখের সাথে মনে হচ্ছে পুরো লেগে যাবে। নীরব পাগলের মতো টিপে টিপে খেতে লাগলো। নিধি নীরবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে নীরবের খাওয়া দেখছে। নীরব সেই দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করল না, ইচ্ছে মতো খেয়েই চলেছে সে। নিধি আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারল না। দম করে নীরবের সামনে থেকে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বাড়ি মাথায় নিয়ে ফেলল প্রায়। নিধির চিৎকারের শব্দে বাড়ির প্রায় সব লোকজন চলে এসেছে। নিধিকে চিৎকার করতে দেখে আর নিধির চোখের কোণে জলের ছাপ দেখে নিধির ফুপু নিধিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে মা, কি হয়েছে? এমন ভাবে চিৎকার কেন করছিস? দেখো না ফুপু, এই অসভ্য ছেলেটা আমার স্বামীর জিনিসগুলো টিপে ভর্তা করে খাচ্ছে। আমি বারণ করার পরেও ছাড়ছে না। এ মা, এ কি কাণ্ড নীরব! তুমি হঠাৎ করে নিধির এইগুলো খাচ্ছ কেন? জানো না এই পাগলি মেয়েটা চিৎকার করে কান্না করে দিবে? আহা ফুপু, আমি কি আর স্বাদে খাচ্ছি? এইগুলো খুব মিষ্টি খেতে, তাই লোভ সামলাতে পারিনি। দেখো, মুখে দিতে না দিতেই কেমন বাড়ি মাথায় নিয়ে ফেলেছে। তা তো নিবই। আমার জিনিসে কেন হাত দিবি তুই? আর আমার এই দুটোকে কেন টিপে খাবি বল আমায়। আচ্ছা ঠিক আছে, এই নে তোর দুটো আম, ভালো করে যত্ন করে নিজের সাথে বেঁধে রাখ, আমি আর খাবো না কিছু। এখন তো টিপে ভর্তাই করে দিয়েছিস, এখন আর বেঁধে রেখে কী লাভ? সব সৌন্দর্য তো নষ্ট হয়ে গেছে। তাহলে আর কি, বাজার থেকে এই দুটোর বদলে এই ঝুড়ি এনে দিবনে, বেছে বেছে রেখেছিস তোর স্বামীর জন্য। নীরব কথাটা বলতে নিধির সামনে দিয়ে হন হন করে চলে যায়। সাথে করে নিয়ে যায় নিধির পছন্দ করা আম দুটো। নিধির আগে ফুসছে, সব সময় নীরব এসে তার শখের জিনিসগুলো কেড়ে নেয়।
নিজের স্বামীর জন্য নিধি এই আমগুলোকে তুলে রেখেছে, অথচ নীরব এসে সেই আমগুলোকে বারণ করার পরেও ধরে খেয়ে নিল। যদিও নিধির বিয়ে হয়নি, তবে পাগলের মতো হবু ভবিষ্যৎ স্বামীর জন্য সঞ্চয় করছে সে। নীরব নিজের রুমে এসে মনের আনন্দে আম খাচ্ছে আর আপন মনে বলছে, তোর স্বামীর জন্য রাখা আম আমি এই কারণেই খেয়েছি, কারণ আমি নিজেই তোর স্বামী হতে চাই। বোকা মেয়ে কাজেই বোঝে না। নিধির কথাটা ভাবতেই নীরবের ঠোঁটের কোণে এক চিলতে হাসির উদয় হলো। নীরব আর নিধির মধ্যে বন্ধুত্বের সম্পর্কের সাথে সাথে আরও একটা সম্পর্ক তাদের আছে, আর তার হলো নীরব হলো নিধির খালাতো ভাই, আর নিধি হলো নীরবের খালাতো বোন। যদিও তাদের মাঝে ভাই বোনের সম্পর্কের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা। সকালবেলা নীরব ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে রুমের বাহিরে আসতেই দেখতে পায় নিধি রান্নাঘরে রান্না করছে। নিধিকে রান্না করতে দেখে নীরবের মনের মধ্যে দুষ্টু চিন্তা ভর করল। নীরব পা টিপে টিপে নিধির পেছন দিক থেকে এগিয়ে গিয়ে নিধিকে আলতো করে জড়িয়ে ধরল। নীরব জড়িয়ে ধরতেই নিধি চমকে উঠল। হকচকিয়ে উঠে নিধি এক ধাক্কায় নীরবকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে পেছন ফিরে তাকালো। পেছন ফিরে তাকাতেই নিধি দেখতে পায় নীরব দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। নীরবের হাসি দেখে নিধি রাগে ফুঁসতে লাগলো। রাগে গজগজ করতে করতে নিধি নীরবকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলল, এটা কি হলো? কি হলো মানে? দেখো নাই নাকি কি হয়েছে? নাকি আবার করে দেখাতে হবে? দেখো নীরব, আমার মাথা গরম করবে না একদম। তোমায় কতবার না বারণ করেছি আমার পেছনে লাগবে না? কথা কি কানে যায় না? আমি তোমার পিছনে লাগতে যাব কেন? তোমার আপত্তি না থাকলে আমি সামনে থেকেই। শার্ট টাপ, মেজাজ খারাপ করো না একদম। আমার মেজাজ খারাপ হয়ে গেলে কুরুক্ষেত্র হয়ে যাবে কিন্তু। আচ্ছা মজাবাদ, এখন আমায় বলো, এত সকাল সকাল রান্নাঘরে তুমি কি করছো? চোখ কি থেকেও নেই নাকি? দেখতে পাচ্ছ না কি করছি? দেখতে পেলে কি আর জিজ্ঞেস করতাম নাকি? বলো না গো কি করছো? রুটি বানাচ্ছি, আর কি করব? নিধির কথাটা শুনে নীরব যেন চমকে যায়। নীরব লাফিয়ে উঠে কৌতূহলী কণ্ঠে নিধিকে বলতে লাগলো, মানে এটা রুটি? তো কি, অনেক কষ্ট করে আদর যত্ন করে বানাচ্ছি। সুন্দর হয়েছে না? রুটি হয়েছে কিনা জানি না, তবে খুব সুন্দর। বিভিন্ন দেশের মানচিত্র হয়েছে। কি, আমার কষ্ট করে বানানো রুটি মানচিত্র হয়েছে? সত্যি কথাটাই বললাম, যেটা পারো না সেটা করতে যাও কেন? হয়েছে। আমার মানচিত্র আমার কাছে অনেক দামি। চেষ্টা করতে করতে একটা সময় ঠিক হয়ে যাবে। আমিও তাই করছি, অনেক চেষ্টা করছি, তবে কোনো লাভ হচ্ছে না। কি করা যায় বলো তো? মানে, তুমি আবার কি নিয়ে চেষ্টা করছো? এই যে তোমায় ইমপ্রেস করে তোমার স্বামী হবার চেষ্টা। নীরব কথাটা ফিসফিস করে বলল। নিধি নীরবের অস্পষ্ট কথাটা শুনতে পেল না সঠিকভাবে। নিধি নীরবের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি কি কিছু বলেছো? না না, কি বলবো, আমি কিছু বলিনি। আচ্ছা, এখন তুমি যাও, আমায় কাজ করতে হবে এখন। আচ্ছা আসছি, থাকো তুমি, আর কি বলবো। নিধি নীরবকে রান্নাঘর থেকে তাড়িয়ে দিল। নীরব যদিও নিধির সাথে আড্ডা দিতে চাইছিল, তবে নিধির কথা রাখতে গিয়ে চলে আসতে বাধ্য হলো। নীরব রান্নাঘর থেকে বেরিয়ে চলে আসে ছাদে। ছাদে এসে নীরব একা একটা কোণে বসে আছে। মনটা ভীষণ বিচলিত হয়ে আছে নীরবের। নিধি কেন তার মনটাকে বোঝে না? নীরব এই বিষয়টা ভেবে পায় না। নিধির সাথে যতটা ক্লোজ হয়ে থাকার চেষ্টা নীরব করে, ঠিক ততটাই দূরে সরে যায়। নিধি কি তবে আর কখনো তার হবে না? কথাটা ভাবতেই নীরবের বুকটা কেঁপে উঠল। নিধিকে ভুলে যাওয়া নীরবের পক্ষে সম্ভব নয়। নীরব চায় সব সময় নিধিকে নিজের করে রাখতে, ভালোবাসার চাদরে নিধিকে আগলে রাখতে। নীরব এখনও নিধিকে নিজের মনের কথাটা বলেনি। হয়তো এই কারণেই নিধি তাকে এড়িয়ে চলে। নীরব ভেবে নিয়েছে আজ যে করেই হোক নিধিকে ভালোবাসার কথা বলবেই সে। বিকেলবেলা নীরব নিধির রুমে যায়। নিধি রুমে গিয়ে নীরব দেখল নিধি বিছানায় শুয়ে আছে। নীরব নিধিকে উদ্দেশ্য করে বলল, নিধি, আজ একটু আমার সাথে বাইরে ঘুরতে যাবে? সরি, আমার সময় হবে না, আমি এখন বিজি আছি। প্রিয়জনদের জন্য একটু সময় করতে হয়। থাক, ঠিক আছে, সময় না থাকলে তো আর জোর করার কিছু নেই, থাকো তুমি।
নীরব মুখটা গম্ভীর করে নিধির রুম থেকে বেরিয়ে এলো। নিধি আজ সরাসরি তাকে মুখের উপর না করে দিল। নীরব ভেবেছে হয়তো নিধি বলবে যে ঠিক আছে চলো, তবে নীরবের ভাবনা মিথ্যে হয়ে গেল। নীরব একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমের দিকে চলে যেতেই নীরবকে পেছন থেকে নিধি ডাক দিয়ে বলল, এই নীরব শোনো, তুমি কোথায় যেন যাবে বলেছ? চলো, আমি তোমার সাথে যাব। একটু আগে না বললে তোমার সময় হবে না, এখন আবার বলছো যাবে? সরি, ভুল করে ফেলেছি, চলো না ঘুরতে যাই। চলো। নিধির কথায় নীরবের মুখে হাসি ফুটল। নীরব মনে মনে এতটা খুশি হয়েছে যে সেটা ভাষায় প্রকাশ করতে পারছে না। নীরব খুশিতে গদগদ হয়ে নিধিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। পৃথিবীতে সবথেকে কঠিন কাজ কি জানেন? প্রিয়জনকে প্রপোজাল দেওয়া। নীরব নিধির সাথে পাশাপাশি তো হাঁটছে ঠিক, তবে নীরবের মনের মধ্যে চলছে কেমন করে নিধিকে প্রপোজ করবে। নীরব এদিক ওদিক তাকিয়ে লক্ষ্য করতেই দেখতে পায় একটা ফুলের দোকান। নীরব দুম করে নিধিকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা নিধি, তুমি এক কাজ করো, একটু সামনের দিক থেকে ঘুরে আসো, আমি 1 মিনিটের মধ্যে আসছি। হুইট, কী সব বলছো? আমি তোমার সাথে ঘুরতে এসেছি, আর তুমি কিনা বলছো একা যেতে? আসলে আমার একটু ছোট পেয়েছে, আমি 1 মিনিটেই সেরে আসছি, ওয়েট করো। যাও, ছেলেদের যত সমস্যা হুট করেই পেয়ে যায়, তাড়াতাড়ি চলে আসবে। হুম। নীরব কথাটা শেষ করতেই দৌড় লাগালো। নিধির সামনের দিকে তাকিয়ে হাঁটতে লাগলো। নীরব দ্রুত ফুলের দোকানে গিয়ে কিছু সংখ্যক গোলাপ নিয়ে নিল। অতঃপর গোলাপগুলো নিয়ে নিধির কাছে চলে এলো। নীরব নিজের শার্টের পিছনে গোলাপ রেখে বলতে হাঁটছে, বুকে সাহস করতে পারছে না নীরব। কি করে প্রপোজ করবে? আজ যদি নীরব নিশ্চুপ থাকে তবে তাকে সব হারাতে হবে। নীরব নিজের বুকে খানিকটা সাহস সঞ্চয় করে নিধিকে উদ্দেশ্য করে বলল, নিধি, আমি তোমায় একটা কথা বলতে চাই, তুমি কি? আমতা আমতা করছো কেন? বলো কি বলবে, তবে কোনো ধরনের ফাইজলামি করবে না। আচ্ছা ঠিক আছে, আসলে আমি অনেক দিন ধরে চিন্তা করে কথাটা বলা উচিত, তবে সাহস করে বলতে পারছি না। আমি আসলে তোমায় ভালোবাসি, নিজের থেকে অনেক বেশি ভালোবাসি তোমায়। আমায় কি একটু ভালোবাসা দিবে? নীরবের কথাটা শুনে নিধির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। নিধি অবাক হয়ে নীরবের দিকে তাকিয়ে আছে। নিধি কখনো নীরবকে এইভাবে দেখেনি। নিধি নিশ্চুপ হয়ে আছে। নিধি নিশ্চুপ দেখে নীরবের বুকের মধ্যেও অজানা ভয় চেপে বসেছে। নীরব ভয়ে ভয়ে নিধিকে উদ্দেশ্য করে বলল, নিধি, তুমি চুপ করে আছো কেন? কিছু কি বলবে না? কি বলবো সেটাই ভাবছি আমি। তোমার সাহস হয় কি করে আমায় এই প্রস্তাব দেওয়ার? তুমি জানো তো তুমি কি বলছো? এখানে না জানার কি আছে? আমি আমার মনের কথা বলেছি, আমার হৃদয়ের পবিত্র অনুভূতির কথাটা বলেছি। এখানে কোনো পাপ হবার মতো তো কিছু বলিনি আমি। দেখো নীরব, আমি তোমায় নিয়ে কখনো এমন কিছু ভেবে দেখিনি, আর না কখনো আমি ভাবতে পারবো, কারণ আমি তোমায় সব সময় একটা বন্ধুর মতো করে দেখেছি। তোমায় ভালোবেসে আপন করাটা আমার পক্ষে সম্ভব নয়। নিধির কথাটা শুনে নীরব নিজের চোখের পানি ধরে রাখতে পারল না। প্রিয়জনের বলা কথাগুলো কানে নয়, সরাসরি বুকে এসে আঘাত করে। নীরব নিধির সামনে দাঁড়িয়ে বিধাতার কাছে প্রার্থনা করছে যাতে করে তার চোখের জল যেন না আসে। নিধি নীরবের এই নীরবতার মানে বোঝার কোনো চেষ্টা করল না। নীরবের সামনে দিয়ে হন হন করে চলে যায়। নিধি চলে যেতেই নীরব পার্কের একটা কোণে হাঁটু গেড়ে বসে পড়ল। বুকটা ফেটে যাচ্ছে তার। নিধি আজ তাকে শূন্য হাতে ফিরিয়ে দিল। নীরব ধরো কিছু সময় অপেক্ষা করল, অতঃপর বাড়ির দিকে চলে যায়। সারা রাত নীরব ঘুমাতে পারল না। ভোরের আলো ফুটতেই নীরব নিজের জামা কাপড় গুছিয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। নীরব সারা রাত জেগে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে আর যাই হোক নীরবের এই বাড়িতে থাকবে না। কারণ নীরব এখানে থাকলে নীরবের মন করে বেশি উতলা হয়ে যাবে, নিজেকে সামলানো দায়ী হয়ে পড়বে। নীরব বাড়ি থেকে বেরিয়ে রেল স্টেশনের দিকে চলে যায়। বুকের ভিতর কতটা ক্ষত হয়ে গেছে তা শুধু নীরব জানে। নীরব রেল স্টেশনে এসে ট্রেন আসার অপেক্ষা করতে লাগলো। কিছু সময় যেতেই হঠাৎ করে নীরব লক্ষ্য করলো তার পাশে কেউ একজন এসে বসে আছে। নীরব নিজের পাশে তাকাতেই চমকে যায়। এ কি দেখছে সে? নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না সে।
নীরব দেখল নিধি তার পাশে এসে বসে আছে। নীরব নিধিকে দেখে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই নিধি ভারী কণ্ঠে নীরবকে উদ্দেশ্য করে বলল, এসব কি হচ্ছে নীরব? আমায় ভাবার জন্য কি একটু সময় তুমি দিবে না? এমনভাবে চোরের মতো চলে আসার কারণ কি ছিল? কোথায় চোরের মতো চলে আসছি? আমার মন ভালো লাগছিল না, তাই আর কি। চুপ হয়ে যাও, আর একটাও কথা তুমি বলবে না। আমি সব জানি। নিধির কথার বিপরীতে নীরব একদম চুপ হয়ে থাকলো। কোনো কথা সে বলতে পারল না। নিধি নীরবের গালে হাত জোড়া রেখে মৃদু কণ্ঠে বলতে লাগলো, সরি গো কলিজা, অনেক কষ্ট দিয়ে ফেলেছি। তুমি তো আমার স্বামী, তোমার কাছে থেকে ভালোবাসা বুঝতে না পারলেও এই 1 মিনিটের দূরত্ব আমায় তোমার গুরুত্ব বুঝিয়ে দিয়েছে। আমায় ক্ষমা করে দাও তুমি। নিধির কথাটা শেষ হতেই নীরব দুম করে নিধিকে নিজের বুকে টেনে নিল। ভালোবাসা হয়তো একেই বলে, যতটাই দূরে থাকুক না কেন প্রিয়জনের গুরুত্ব বুঝিয়ে দিতে সময় নেয় না।